Good morning to all my dear students. Welcome again to my channel Chemistry Wala SP. আসন্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষা সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের আরও একবার শুভেচ্ছা ও শুভকামনা জানাই। তোমাদের পরীক্ষা ভালো হোক। তো তোমাদের পরীক্ষা প্রস্তুতির একদম চূড়ান্ত পর্বে তোমাদের প্রস্তুতিকে আরও সুন্দর করতে আজকে থেকে শুরু করছি চ্যাপ্টার ওয়াইজ রিভিশন এমসিকিউ এর জন্য। প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটি চ্যাপ্টারের যে ভীষণ গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমি প্রত্যেকটি চ্যাপ্টারে রাখছি, প্রত্যেকটি পার্টে। আজকের পার্ট 1-এ তোমাদের দুটো চ্যাপ্টার রাখছি, সেটা পরিবেশের জন্য ভাবনা এবং গ্যাসের আচরণ। এইভাবে প্রত্যেকটি পার্টে আমি দুটো বা তিনটে চ্যাপ্টার করে তোমাদের রাখবো এবং খুব দ্রুত উইদিন 4 to 5 ডেজ আমি তোমাদের গোটা সিলেবাসের সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে একটা চ্যাপ্টার ওয়াইজ রিভিশন পর্ব শুরু করলাম। তো চলো আজকের পার্ট 1-এ দুটো চ্যাপ্টার, পরিবেশের জন্য ভাবনা এবং গ্যাসের আচরণ, সেখান থেকে বেস্ট এমসিকিউ এবং মাধ্যমিক পরীক্ষার জন্য একদম আসার মতন প্রশ্ন নিয়ে আজকের এমসিকিউগুলো আমি সেট করেছি। তো চলো দেখা যাক আজকে কি কি প্রশ্ন আমি সেট করেছি। চলো পরিবেশের জন্য ভাবনা থেকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরপর দেখে নিই। 1 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস ড্যাশ স্তরে ঘনীভূত অবস্থায় থাকে। অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে যে বায়ুমণ্ডলের ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে। অপশন এ স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন বি মেসোস্ফিয়ার, অপশন সি আয়োনোস্ফিয়ার, অপশন ডি ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের পরিমাণ কোন স্তরে সব থেকে বেশি? তাহলে এখানে এ বি সি ডির মধ্যে কোনটা উত্তর হবে তোমরা নিজেরা আগে একটু তোমাদের সময় দেবো, তারপর আমি আনসার বলে দেবো। তোমরা নিজেরাও চেক করতে পারবে তোমাদের আনসার সঠিক হচ্ছে কিনা। বায়ুমণ্ডলের ওজোন গ্যাস সঠিক উত্তর হবে অবশ্যই অপশন এ স্ট্র্যাটোস্ফিয়ার। কারণ কি, ওজোন গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত, ওজোন মণ্ডল বা ওজোনোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গতই একটা বিশেষ অংশ, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ওজোন গ্যাস থাকে। ঠিক আছে, তাহলে ওজোন গ্যাসটা বা ওজোন মণ্ডল বা ওজোনোস্ফিয়ার কোন স্তরের অন্তর্গত? মূলত স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত। স্বাভাবিকভাবে স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুমণ্ডলের ওজোন গ্যাস সব থেকে ঘনীভূত অবস্থায় থাকে বা সব থেকে বেশি পরিমাণে থাকে। চলো 2 নম্বরে চলে যাই। বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি? অপশন এ ট্রপোস্ফিয়ার, অপশন বি মেসোস্ফিয়ার, অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন ডি এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি? এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের নাম কি? এই প্রশ্নটাও কিন্তু তোমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ শীতলতম স্তর আর উষ্ণতম স্তর যে কোনো একটি কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। তাহলে অপশন এ ট্রপোস্ফিয়ার, অপশন বি মেসোস্ফিয়ার, অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন ডি এক্সোস্ফিয়ার। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর অবশ্যই হবে অপশন বি মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম মেসোস্ফিয়ার। এ প্রসঙ্গে তোমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা বলে দিই, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের নাম কিন্তু এক্সোস্ফিয়ার। মনে থাকবে, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের নাম এক্সোস্ফিয়ার এবং বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম মেসোস্ফিয়ার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। 3 নম্বর প্রশ্ন দেখো, বলছে প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? অপশন এ NO নাইট্রিক অক্সাইড, অপশন বি N2O নাইট্রাস অক্সাইড, অপশন সি CO2 কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি CFC ক্লোরোফ্লোরোকার্বন। এদের মধ্যে কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? NO, N2O, CO2, CFC। কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? ভীষণ সুন্দর একটি প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি। কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? এটা টেস্ট পেপারের অনেক জায়গায় দেখতে পেয়েছি এই প্রশ্নটা। সঠিক উত্তর অবশ্যই হবে অপশন সি CO2। কারণ NO ওজোন স্তরকে ক্ষয় করে, N2O ওজোন স্তরকে ক্ষয় করে, CFC ওজোন স্তরকে ক্ষয় করে, ওজোন স্তরকে ক্ষয় করে না CO2। ওকে, মনে রেখো CO2। এমন ভেবো না কার্বন ডাইঅক্সাইড তো গ্রিন হাউস গ্যাস, তাহলে এটা ওজোন স্তরকে ক্ষয় করে না, এটা তোমাদের একটু কনফিউশন হতে পারে, কিন্তু গ্রিন হাউস গ্যাসের সঙ্গে ওজোন স্তর ক্ষয় করার কোনো সম্পর্ক নেই। চলো কোয়েশ্চেন নাম্বার 4। গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? অপশন এ N2O, অপশন বি CH4, অপশন সি CO2, অপশন ডি H2O বাষ্প অর্থাৎ জলীয় বাষ্প। কোনটির অবদান গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে অবশ্যই অপশন সি কার্বন ডাইঅক্সাইড। কারণ জেনে রাখো, কার্বন ডাইঅক্সাইডের শতকরা হিসাবে কার্বন ডাইঅক্সাইডের একারই অবদান 52% এবং বাকি যত গ্রিন হাউস গ্যাস রয়েছে, নাইট্রাস অক্সাইড বলো, মিথেন বলো, জলীয় বাষ্প বলো, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু তাদের অবদান কিন্তু
নিয়ার 50%-এর কাছে। বুঝতে পেরেছ? সমস্ত গ্যাস মিলিয়ে অবদান 50% আর কার্বন ডাইঅক্সাইডের একারই অবদান 50 to 52%। তাহলে স্বাভাবিকভাবেই গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? উত্তর কিন্তু হবে কার্বন ডাইঅক্সাইড। এ প্রসঙ্গে বলে রাখি, যদি তোমাদের প্রশ্নটা এমন আসতো প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি, তাহলেও কিন্তু উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। ওকে, আরও একটা তথ্য তোমাদের দিয়ে রাখি, যদি প্রশ্ন আসে যে একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো, তাহলে কিন্তু উত্তর হবে মিথেন। এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট আসে, একটি জৈব গ্রিন হাউস গ্যাস, তাহলে কিন্তু উত্তর হবে মিথেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। আমি তোমাদের কোয়েশ্চেনের সাথে সাথে রিলেটেড কোনো যদি কোয়েশ্চেন থাকে সেটাও তোমাদের বলে দেবো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, প্রাকৃতিক সানস্ক্রিন বা প্রাকৃতিক সৌর পর্দা কাকে বলে? অপশন এ ট্রপোস্ফিয়ার, অপশন বি মেসোস্ফিয়ার, অপশন সি ওজোনোস্ফিয়ার, অপশন ডি এক্সোস্ফিয়ার। প্রাকৃতিক সানস্ক্রিন বা প্রাকৃতিক সৌর পর্দা। চলো একটু সময় দিচ্ছি তোমাদের, 2-5 সেকেন্ড, তারপর আমি তোমাদের আনসার বলে দেবো। প্রাকৃতিক সানস্ক্রিন বা প্রাকৃতিক সৌর পর্দা কাকে বলে? এ, বি, সি, ডি। কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অবশ্যই অপশন সি ওজোনোস্ফিয়ার। কারণ শুনে রাখো, ওজোনোস্ফিয়ার অর্থাৎ কিছুক্ষণ আগেই তোমাদের একটা প্রশ্ন ছিল যে স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোনোস্ফিয়ার, সেখানে ওজোন গ্যাসের ঘনত্ব সব থেকে বেশি থাকে। এই ওজোনোস্ফিয়ার বা ওজোন মণ্ডল আমাদের পৃথিবীকে একটা ঘিরে চাদরের মতন একটা আচ্ছাদন তৈরি করে ঘিরে রেখেছে। এটা আমাদের বন্ধু সুলভ, কেননা এটা সূর্য থেকে আগত অতি ক্ষতিকারক রশ্মি, আলট্রাভায়োলেট অতি বেগুনি রশ্মি কে পৃথিবীতে আসতে বাধা দেয়। কারণ এই যে আলট্রাভায়োলেট অতি বেগুনি রশ্মি, এইটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক। আমাদের স্কিন ক্যান্সার এই আলট্রাভায়োলেট রশ্মির জন্য হতে পারে। ঠিক আছে, তো সেইটাকে যেহেতু পৃথিবীতে আসতে বাধা দেয়, সেই জন্য ওজোনোস্ফিয়ারকে প্রাকৃতিক সানস্ক্রিন বা প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 6-এ যাই। সূর্যের অতি বেগুনি রশ্মি, যেটা এক্ষুনি বলা হলো আলট্রাভায়োলেট বা অতি বেগুনি রশ্মি, বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয় সেটি হলো, দেখো প্রায় কোশ্চেনটা রিলেটেড কোয়েশ্চেন, তবুও আমি আলাদা করে দিয়েছি। সূর্যের অতি বেগুনি রশ্মি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয় সেটি হলো অপশন এ ওজোন স্তর, অপশন বি ক্ষুব্ধমণ্ডলে, অপশন সি মেসোস্ফিয়ারে, অপশন ডি থার্মোস্ফিয়ারে। ওকে, সঠিক উত্তর হবে ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ারে। সেটা এখানে আর বেশি সময় নিলাম না, কারণ কিছুক্ষণ আগেই তোমাদের আমি ব্যাখ্যা দিয়েছি যে সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি বায়ুমণ্ডলে যে স্তরে শোষিত হয় সেটা হচ্ছে ওজোন স্তর। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। দেখো কোয়েশ্চেন নাম্বার 7, প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এটা তার মানে এই প্রশ্নটার উত্তর দিতে গেলে তোমাদের কিন্তু গ্রিন হাউস গ্যাস কি কি আছে প্রত্যেকটি জানতে হবে, তবেই এই প্রশ্নের উত্তরটা তোমরা দিতে পারবে। কারণ এখানে 4টে অপশন আছে। তুমি যদি প্রত্যেকটি অপশন সম্পর্কে তোমার ধারণা পরিষ্কার স্বচ্ছ না থাকে, তাহলে তুমি উত্তরটা দিতে পারবে না। অপশন এ মিথেন, অপশন বি জলীয় বাষ্প, অপশন সি কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি অক্সিজেন। তাহলে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? আচ্ছা, জেনে রাখো, মিথেন গ্রিন হাউস গ্যাস, অবশ্যই গ্রিন হাউস গ্যাস, তাহলে এটা উত্তর নয়। জলীয় বাষ্প গ্রিন হাউস গ্যাস, তাহলে এটাও উত্তর নয়। কার্বন ডাইঅক্সাইড অবশ্যই গ্রিন হাউস গ্যাস, প্রধান গ্রিন হাউস গ্যাস, তাহলে এটাও উত্তর নয়। সঠিক উত্তর হবে অক্সিজেন, কারণ অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়। ক্লিয়ার? অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়। এছাড়া আর কোন গ্রিন হাউস গ্যাস আর কি আছে? গ্রিন হাউস গ্যাস আর রয়েছে নাইট্রাস অক্সাইড, N2O, এবং ক্লোরোফ্লোরোকার্বন, এরা কিন্তু গ্রিন হাউস গ্যাস। তাহলে কি কি গ্রিন হাউস গ্যাস? প্রথমে CO2 কে লেখাই ভালো, CO2, মিথেন, CFC, নাইট্রাস অক্সাইড আর জলীয় বাষ্প, এইগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস, মনে রেখো। ওকে, তার মধ্যে জৈব গ্রিন হাউস গ্যাস কোনটা বললাম? CH4, এটাও অজৈব গ্রিন হাউস গ্যাস। ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড অজৈব গ্রিন হাউস গ্যাস, জলীয় বাষ্প সেটাও অজৈব গ্রিন হাউস গ্যাস। ওকে, চলো নেক্সট প্রশ্ন 8 নম্বর। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী অপশন এ গামা রশ্মি, অপশন বি ইউভি রশ্মি অর্থাৎ আলট্রাভায়োলেট রশ্মি, অপশন সি ইনফ্রারেড রশ্মি, অপশন ডি এক্স রশ্মি। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোনটি? গামা রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি, ইনফ্রারেড রশ্মি, এক্স রশ্মি। কোনটা উত্তর হবে? গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, আগেরটাও ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন আমি ভেবেচিন্তে তোমাদের জন্য সিলেক্ট করেছি। এটা পার্টিকুলার কোনো টেস্ট পেপার থেকে তোলা বা এরকম নয়, আমি তোমাদের বিভিন্ন বই থেকে তোমাদের জন্য নির্বাচিত করেছি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। সঠিক উত্তর হবে অপশন সি ইনফ্রারেড রশ্মি। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী ইনফ্রারেড রশ্মি। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। আচ্ছা, নিম্নের কোন জ্বালানির তাপন মূল্য সব থেকে বেশি? 9, কোয়েশ্চেন নাম্বার 9। অপশন এ ডিজেল, অপশন বি কেরোসিন, অপশন সি তরল হাইড্রোজেন, অপশন ডি পেট্রোল। এদের মধ্যে কোন জ্বালানির তাপন মূল্য সব থেকে বেশি?
সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর ডিজেল, কেরোসিন, পেট্রোল, তরল হাইড্রোজেন। এদের মধ্যে জ্বালানি, কোন জ্বালানির তাপন মূল্য সব থেকে বেশি? সঠিক উত্তর হবে অপশন সি, তরল হাইড্রোজেন। ওকে, তাহলে তরল হাইড্রোজেনকে আমি একটা অর্ডার বানাচ্ছি। দেখো, তরল হাইড্রোজেনকে সব থেকে উপরে রাখলাম, তার থেকে কমকে পেট্রোল, ডিজেল, কেরোসিনের মধ্যে, তার থেকে কম পেট্রোল, ডিজেল, তারপরে তার থেকে কম হচ্ছে পেট্রোল, তার থেকে কমকে, তার থেকে কম হচ্ছে ডিজেল, তার থেকে কমকে, তার থেকে কম হচ্ছে কেরোসিন। ক্লিয়ার? ভালো করে দেখো, তরল হাইড্রোজেন, তরল হাইড্রোজেনের সব থেকে বেশি সর্বোচ্চ, তার থেকে কিছুটা কম পেট্রোল, তাহলে সেকেন্ড পজিশন পেট্রোল, থার্ড পজিশন ডিজেল, ফোর্থ পজিশন কেরোসিন। ঠিক আছে, চলো নেক্সট। ফায়ার আইস বা আগুনে বরফের সংকেত হলো অপশন এ CH4, অপশন বি CH4.CO2, অপশন সি 23CH4.4H2O, অপশন ডি 4CH4.23H2O। এই ফায়ার আইস বা আগুনে বরফ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রাসঙ্গিক ব্যাপার। ভবিষ্যতে আমরা যে শক্তি সংকটের মুখে পড়তে চলেছি, তার জন্য এই আগুনে বরফ বা ফায়ার আইস কিন্তু একটা বিকল্প শক্তির একটা বড় উৎস আমাদের হতে পারে। ঠিক আছে, আমাদের সমস্যা সমাধানের একটা বড় রাস্তা হতে পারে। এটা কি না, সমুদ্রের তলায় যে তোমার মিথেন থাকে, সেটা মিথেনগুলো কি হয়, জলের অণুগুলো একটা জালকের ন্যায় গঠন করে, একটা জালক গঠন করে। এই জালকের মধ্যে মিথেনের অণুগুলো আটকে যায়, আটকে গিয়ে আলটিমেটলি এই ফায়ার আইস বা আগুনে বরফ তৈরি করে। এর সংকেত হচ্ছে অপশন ডি। সঠিক উত্তর 4CH4.23H2O, 4CH4.23H2O। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? অপশন এ মিথেন, অপশন বি কয়লা, অপশন সি তরল হাইড্রোজেন, অপশন ডি কেরোসিন। এদের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? আচ্ছা, জীবাশ্ম জ্বালানির কনসেপ্টটা একটু তোমাদের বলে দিই। জীবাশ্ম জ্বালানি মানে কোনো জিনিস, সেটা গাছপালা হতে পারে, এই সমস্ত জিনিসগুলো সমুদ্রের তলায় হাজার হাজার বছর ধরে তাপ ও চাপের ফলে আলটিমেটলি একটা শক্তির উৎস তৈরি করে, তাই তো, খনিজ তৈরি করে। তাহলে এইটা জীবাশ্ম জ্বালানি তাহলে কোনটা নয়? মিথেন, কয়লা, তরল হাইড্রোজেন, কেরোসিন। এদের মধ্যে জীবাশ্ম জ্বালানি কোনটা নয়? দেখো, মিথেন, আবার বলছি, মিথেন, কয়লা, কেরোসিন, তরল হাইড্রোজেন। এদের মধ্যে জীবাশ্ম জ্বালানি কোনটা নয়? সঠিক উত্তর হবে অপশন সি, তরল হাইড্রোজেন। তরল হাইড্রোজেন জীবাশ্ম জ্বালানি নয়। ওকে, কয়লা জীবাশ্ম জ্বালানি, কেরোসিন জীবাশ্ম জ্বালানি, মিথেন জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, তাহলে প্রাকৃতিক গ্যাস, মিথেন, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি? মিথেন। এখন প্রাকৃতিক গ্যাস তো জীবাশ্ম জ্বালানি, বুঝে নাও ভালো করে, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন। তাহলে প্রাকৃতিক গ্যাস জীবাশ্ম জ্বালানি, কয়লা জীবাশ্ম জ্বালানি, কেরোসিন জীবাশ্ম জ্বালানি, তরল হাইড্রোজেন কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। চলো কোয়েশ্চেন নাম্বার 11, কোনটি নবীকরণযোগ্য শক্তি নয়? নবীকরণযোগ্য ব্যাপারটা একটু বুঝে নাও। নবীকরণযোগ্য মানে যেটা রিনিউয়েবল, অর্থাৎ যেই শক্তিটাকে পুনরায় পুনঃ ব্যবহার করা যায়। ঠিক আছে, নবীকরণযোগ্য শক্তি তাকে বলে নবীকরণযোগ্য শক্তি, রিনিউয়েবল। যেমন ধরো, যে শক্তিকে আমরা ব্যবহার করলাম সেটাকে ঘুরিয়ে আবার ব্যবহার করা সম্ভব। কিন্তু এখানে বলতে চাইছে কোনটি নবীকরণযোগ্য শক্তি নয়, অর্থাৎ একবার ব্যবহার করে ফেললে সেটাকে আর দ্বিতীয়বার ব্যবহার করা সম্ভব নয়। অপশন এ সৌরশক্তি, অপশন বি বায়ু শক্তি, অপশন সি নিউক্লিয় শক্তি, অপশন ডি জোয়ার ভাটা শক্তি। এদের মধ্যে নবীকরণযোগ্য শক্তি নয় কোনটা, সেটা তোমাদের বলতে হবে। আমি একটু সময় দিলাম, এর মধ্যে নিজেরা করে নাও। নবীকরণযোগ্য শক্তি নয়, এই প্রসঙ্গে তোমাদের আমি একটু বলে দেবো। নবীকরণযোগ্য শক্তি নয়, সেটা সঠিক উত্তর হবে অপশন সি নিউক্লিয় শক্তি। কারণ সৌরশক্তি নবীকরণযোগ্য, বায়ু শক্তি অবশ্যই নবীকরণযোগ্য, জোয়ার ভাটা শক্তি নবীকরণযোগ্য। এ প্রসঙ্গে তোমাদের বলে দিই, নবীকরণযোগ্য যেগুলো সেগুলো হচ্ছে অপ্রচলিত শক্তি উৎস, অর্থাৎ এখনো সেইভাবে প্রচলিত হয়নি। যেমন সৌরশক্তি, যদিও এখন আগের থেকে অনেক পরিমাণে ব্যবহার হচ্ছে, বহু বাড়িতে কিন্তু সৌরশক্তি ব্যবহার হচ্ছে, পার্কে ব্যবহার হচ্ছে, রাস্তায় ব্যবহার হচ্ছে, এখন প্রচলন অনেক বেড়েছে। তাহলে এই সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, এইগুলো কিন্তু বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা যায়, এগুলো নবীকরণযোগ্য। কিন্তু যেমন ধরো, কয়লা থেকে যে আমরা শক্তিটা পাচ্ছি সেটা কিন্তু নবীকরণযোগ্য নয়। ঠিক আছে, সেটা নিউক্লিয় শক্তি পাচ্ছি, সেটা কিন্তু নবীকরণযোগ্য নয়। ক্লিয়ার? এগুলো একবার ব্যবহার করে ফেললে আর পাওয়া যাবে না।
ক্লিয়ার, বোঝা গেল? এ প্রসঙ্গে তোমাদের আর একটা কথা বলে রাখি, এই নবীকরণযোগ্য শক্তি যেগুলো সেগুলো কিন্তু পরিবেশ বান্ধব, অর্থাৎ ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ সেগুলো পরিবেশের কোনো দূষণ করে না, পরিবেশের ক্ষতি করে না। কিন্তু আমরা যে শক্তি উৎসগুলো ব্যবহার করি, অর্থাৎ প্রচলিত যেগুলো নবীকরণযোগ্য শক্তি নয়, সেগুলো কিন্তু পরিবেশ দূষণ করে। ক্লিয়ার? তাপবিদ্যুৎ তোমরা জানো, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে বায়ু দূষক উৎপন্ন হয়, তাহলে এগুলো কিন্তু পরিবেশ দূষক। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। প্রথম চ্যাপ্টার থেকে আর কটা প্রশ্ন রয়েছে, চলো দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা রেডি করে ফেলবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। একদম চূড়ান্ত পর্বে আমরা এখন রয়েছি, ফলে স্বাভাবিকভাবে এখন যে সমস্ত প্রশ্ন আমি দেবো সেগুলো তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নই দেবো। চলো 13 নম্বর প্রশ্ন, সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? অপশন এ গামা রশ্মি, অপশন বি অবলোহিত রশ্মি, অপশন সি অতিবেগুনি রশ্মি, অপশন ডি দৃশ্যমান আলোক রশ্মি। ভালো করে দেখো, সূর্যালোকের কোন রশ্মির জন্য, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সোলার কুকার কাজ করে? অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি, দৃশ্যমান আলোক রশ্মি, কোনটা হবে? সঠিক উত্তর হবে অবশ্যই, বলো, নিশ্চয়ই এতক্ষণ তোমরা করে ফেলেছো, সঠিক উত্তর হবে অপশন বি অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মি, ঠিক আছে? এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইনফ্রারেড রে, ঠিক আছে? আইআর, অবলোহিত রশ্মি, বোঝা গেল? চলো 14, কোয়েশ্চেন নাম্বার 14, সৌরকোষে অর্ধ পরিবাহী হিসাবে ব্যবহৃত হয়? অপশন এ জার্মেনিয়াম, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন সি সিলিকন, অপশন ডি গ্রাফাইট। ওকে, সৌরকোষে অর্ধ পরিবাহী হিসাবে ব্যবহৃত হয় কোনটি? তাহলে সঠিক উত্তর কোনটা হবে এ বি সি ডির মধ্যে? চলো সঠিক উত্তর অবশ্যই আমি বলে দিই, সঠিক উত্তর অবশ্যই হবে অপশন সি সিলিকন। কারণ কি, সৌরকোষে কি হয় অ্যাকচুয়ালি, সৌরকোষে এটা তোমাদের জেনে রাখা দরকার, সৌরকোষে সৌরশক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। সৌরশক্তি থেকে তৈরি করা হয় কি, সৌরশক্তিকে তৈরি করা হয় তড়িৎ শক্তি। এক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে একটি সৌরকোষ সিলিকনের সাহায্যে প্রস্তুত করা হয়। এতে সিলিকন বোরনের একটি স্তর আর সিলিকন আর্সেনিকের একটি স্তর পাশাপাশি থাকে, ঠিক আছে? যাই হোক, অত ডিটেলসে তোমাদের জানার দরকার নেই, জেনে রাখো অর্ধপরিবাহী হিসাবে। এখানে কিন্তু অর্ধপরিবাহী দুটো রয়েছে, সিলিকন এবং জার্মেনিয়াম, এটা নিয়ে তোমাদের কনফিউশন তৈরি হতে পারে। অ্যালুমিনিয়াম, গ্রাফাইট এরা অর্ধপরিবাহী নয়। স্বাভাবিকভাবে তোমরা নিশ্চয়ই যখন বাদ দেবে এই দুটোকে আগেই বাদ দেবে বি আর ডি, কিন্তু তোমাদের এ আর সি এর মধ্যে কনফিউশন তৈরি হবে, তখন জেনে রেখো সৌরকোষে অর্ধপরিবাহী হিসেবে ব্যবহৃত হয় সিলিকন। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। আর বেশি প্রশ্ন নেই, চলো। বায়োগ্যাসের মূল উপাদান, কিছুক্ষণ আগেই আমি তোমাদের প্রসঙ্গক্রমে আলোচনা করে দিয়েছি। বায়োগ্যাসের মূল উপাদান হলো অপশন এ O2, অপশন বি N2, অপশন সি CH4, অপশন ডি CO2। বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? এটাও নিশ্চয়ই এখানে উপস্থিত সমস্ত স্টুডেন্টরা পারবে, যারা যারা ভিডিও দেখছো প্রত্যেকেই নিশ্চয়ই এটা পারবে, আমি আশাবাদী। তো তোমরা এই প্রশ্নটা খুব সহজ প্রশ্ন, বহুবার তোমরা প্র্যাকটিস করেছো। বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে অবশ্যই অপশন সি মিথেন। বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, তাই তো? তাহলে বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। তাহলে বায়োগ্যাস, আর আমরা যে বাড়িতে এলপিজি ব্যবহার করি, এ প্রসঙ্গে তোমাদের বলে দিই, বাড়িতে যে এলপিজি ব্যবহার করি সেই এলপিজির মূল উপাদান কিন্তু বিউটেন, এটাও কিন্তু পরীক্ষায় আসে, বিউটেন। আর একটা গ্যাস আছে সিএনজি গ্যাস, সেই সিএনজি গ্যাসের মূল উপাদান কিন্তু মিথেন। এই দুটো জিনিস মাথায় রেখো, পরীক্ষায় আসে যে এলপিজি গ্যাসের মূল উপাদান কি, বিউটেন, আর সিএনজি গ্যাসের মূল উপাদান কি, মিথেন। ক্লিয়ার, মনে থাকবে। আর বায়োগ্যাসের মূল উপাদান মিথেন, বলে দিলাম। কোয়েশ্চেন নাম্বার 16, কোনটি বায়োমাস শক্তির উৎস নয়? অপশন ই কাঠ, অপশন বি চারকোল, অপশন সি গোবর, অপশন ডি পারমাণবিক বিভাজন। কোনটি বায়োমাস শক্তির উৎস নয়? কাঠ অবশ্যই বায়োমাস শক্তির উৎস, চারকোল অবশ্যই বায়োমাস শক্তির উৎস, গোবর অবশ্যই বায়োমাস শক্তির উৎস। তাহলে উৎস নয় কোনটা? সঠিক উত্তর হবে অপশন ডি। তাহলে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পারমাণবিক বিভাজন। বায়োমাস শক্তির উৎস পারমাণবিক বিভাজন। ক্লিয়ার? কাঠ, চারকোল, গোবর এগুলো প্রত্যেকটা বায়োমাস শক্তির উৎস। তাহলে উৎস নয় বলেছে, এইটা কিন্তু হইচই করে উত্তর লিখে দিয়ে চলে এসো না, ভালো করে খেয়াল করো কি, অর্থাৎ ঠান্ডা মাথায় প্রশ্নটা পড়তে হবে পুরোটা। হ্যাঁ, ওভার কনফিডেন্ট হয়ে ভুলভাল করে দিয়ে আসলেও হবে না। নয় কি বলছে সেটা প্রশ্নটা একটুখানি শুরুতেই একটুখানি প্রশ্নটা পড়ে নিলে দেখলে ও এটা প্রশ্ন, এই প্রশ্নটা আমি বহুবার প্র্যাকটিস করেছি, দিয়ে উত্তর লিখে দিয়ে চলে এলে, শেষে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। তোমরা এতদিন হয়তো পড়েছো কোনটি বায়োমাস শক্তির উৎস, এইভাবে প্র্যাকটিস করে গেছো, লাস্টে দেখা গেছে কোনটি বায়োমাস শক্তির উৎস নয়। এটা কিন্তু ঠান্ডা মাথায় একটু দেখে নিয়ে করতে হবে। সম্ভবত পরিবেশের জন্য ভাবনা থেকে আর একটি এমসিকিউ রয়েছে, চলো দেখি।
হ্যাঁ, একদম শেষে চলে এলাম। 17 নম্বর প্রশ্ন, বায়োফুয়েলের মূল উপাদান হলো, বায়োফুয়েলের মূল উপাদান অপশন এ কার্বন ডাইঅক্সাইড, অপশন বি ইথানল, অপশন সি মিথানল, অপশন ডি ইথার। বায়োফুয়েলের মূল উপাদান কোনটি? এ কার্বন ডাইঅক্সাইড, বি ইথানল, সি মিথানল, ডি ইথার। কোনটি সঠিক উত্তর হবে ভেবে নাও। চলো, নিশ্চয়ই এতক্ষণ তোমরা উত্তর ভেবে ফেলেছো। সঠিক উত্তর 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ হবে না, বি সি ডির মধ্যে সি হবে না, ডি হবে না, উত্তর হবে অপশন বি ইথানল। মনে রেখো, বায়োফুয়েলের মূল উপাদান হলো ইথানল, বায়োফুয়েলের মূল উপাদান হলো ইথানল। ওকে, তো চলো, পরিবেশের জন্য ভাবনা প্রথম চ্যাপ্টার থেকে ভীষণ গুরুত্বপূর্ণ 17টা এমসিকিউ আমি তোমাদের জন্য সিলেক্ট করলাম। প্রত্যেকটি এমসিকিউ কিন্তু আসন্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চলো, এইভাবে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সেরা সেরা এমসিকিউগুলো নিয়ে একদম শেষ পর্বে ভিডিও দিচ্ছি। তো চলো, এইবার আজকের পার্ট 1-এ আমি তোমাদের বলেছিলাম 2টো চ্যাপ্টার দেবো, এরপরে আমরা চলে যাই চলো গ্যাসের আচরণ চ্যাপ্টারে। দেখো, গ্যাসের আচরণ শুরু করছি। এখানেও প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ মনোযোগ সহকারে দেখো, ভালো করে বোঝো, বুঝতে না পারলে বুঝে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি, আরও একবার বুঝে নাও, পরীক্ষার আগে 1000বার বুঝে নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু পরীক্ষা হলে গিয়ে কিন্তু তোমাকে সেই উত্তরটা সঠিকভাবে লিখতে হবে। চলো, সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ। প্রথম প্রশ্ন, প্রদত্ত কোনটি চাপের এসআই একক? প্রদত্ত কোনটি চাপের এসআই একক? অপশন এ নিউটন মিটার স্কোয়ার, অপশন বি নিউটন মিটার ইনভার্স 2, অপশন সি নিউটন মিটার, অপশন ডি নিউটন। কোনটি চাপের এসআই একক? আচ্ছা, তোমাদের একটু হেল্প করি আমি। চাপ মানে কি? চাপ মানে এইভাবে মনে রাখতে হয়, চাপ মানে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, সবসময় তো মুখস্থ রাখা সম্ভব হয় না। চাপ মানে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এখন বলের এসআই একক কি? বলের এসআই একক নিউটন। আর ক্ষেত্রফলের এসআই একক কি? ক্ষেত্রফলের এসআই একক মিটার স্কোয়ার। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? মিটার স্কোয়ারটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে কি দাঁড়ালো? নিউটন মিটার ইনভার্স 2 কোথায় আছে? অপশন বি। তাহলে অবশ্যই প্রদত্ত কোনটি চাপের এসআই একক? অবশ্যই হবে অপশন বি নিউটন মিটার ইনভার্স 2। ওকে, চলো, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে যাই। বয়েলের সূত্রানুযায়ী পিভি বনাম পি লেখচিত্র কোনটি? এখানে দেখো 4টে লেখচিত্র আঁকা আছে, তার মধ্যে 3টে লেখচিত্র ফেক লেখচিত্র, ভুল লেখচিত্র, তার মধ্যে একটি লেখচিত্র হবে সঠিক। তাহলে কোনটি পিভি বনাম পি লেখচিত্র? এদের মধ্যে কোনটি? অপশন এ মূলবিন্দুগামী সরলরেখা, অপশন বি পি অক্ষের সমান্তরাল সরলরেখা, অপশন সি দেখো এরকম একটা সমপরাবৃত্তাকার হয়েছে, অপশন ডি পিভি অক্ষের সঙ্গে সমান্তরাল। কোনটি পিভি বনাম পি লেখচিত্র? সঠিক উত্তর অবশ্যই হবে, এটা বহুবার তোমরা প্র্যাকটিস করেছো, তোমরা জানো, সঠিক উত্তর হবে অপশন বি পিভি বনাম পি লেখচিত্র, পি অক্ষের সমান্তরাল সরলরেখা। অর্থাৎ পি কমুক বারুক যাই হোক না কেন, তোমরা জানো বয়েলের সূত্রে পিভি সমান সমান কি? তোমরা জানো পিভি সমান সমান ধ্রুবক। পি আর ভি এর গুণফলের মান সবসময় ধ্রুবক থাকে, তাই তো? তাহলে পি এর মান কমলে ভি বেড়ে যায়, পি এর মান বাড়লে ভি কমে যায়, কিন্তু দুটোর গুণফল সবসময় ধ্রুবক থাকে। তাই দেখো, পিভি বনাম পি লেখচিত্র হবে পি অক্ষের সমান্তরাল সরলরেখা। চলো নেক্সট প্রশ্ন দেখি। 3 নম্বর দেখো, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত চাপে 2 মোল কোনো গ্যাসের আয়তন 2.5 লিটার হবে? অপশন এ 12 এটিএম, অপশন বি 13.5 এটিএম, অপশন সি 18.4 এটিএম, অপশন ডি 19.22 এটিএম। 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত চাপে 2 মোল কোনো গ্যাসের আয়তন 2.5 লিটার হবে? নিজের আগে একটু চেষ্টা করো, তারপর আমি করে দেব। যখন একটা পেজ তোমাদের সামনে আসছে, তোমরা 2টো করে প্রশ্ন কিন্তু পাচ্ছ প্রত্যেকটা পেজে, 2টোই করে রেখো। তারপর আমি যখন যদি আগেরটা তাড়াতাড়ি হয়ে যায় পরেরটাও করে রেখো, তারপরে যদি আনসার যখন মেলাবো তখন তোমাদের সুবিধা হবে। চলো, এই অঙ্কটা করে দিই। আচ্ছা, অঙ্কটা যেহেতু পিভি সমান আদর্শ গ্যাস সমীকরণ থেকে হবে, পিভি সমান সমান এনআরটি। কি বের করতে বলেছে? কত চাপে। তাহলে পিটাকে বাদিকে রাখো, তাহলে এন আর টি বাই ভি, এবার মান বসিয়ে দাও। সুতরাং পি সমান সমান এন এর মান কত? মোল, 2 মোল বলেই দিয়েছে 2। আচ্ছা, এখানে যেহেতু লিটার আর লিটারে দেওয়া আছে আয়তনটা, তাহলে স্বাভাবিকভাবে আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিনে তোমরা জানো, বসিয়ে দিলাম। আচ্ছা, টিটা কিন্তু ক্যাপিটাল টি, পরম উষ্ণতা, কিন্তু এখানে সেলসিয়াস দেওয়া আছে। এখন তোমরা জানো 20 ডিগ্রি সেলসিয়াস মানে কেলভিনে করতে গেলে 273 এর সঙ্গে অ্যাড করতে হবে, অর্থাৎ 293, 293 ডিভাইডেড বাই ভি কত? ভি 2.5 লিটার। ওকে, 2.5 লিটার। এবার
পয়েন্ট তুলে দিয়ে নিচে 1000 আনো, আর এই পয়েন্ট তুলে দিয়ে উপরে 0 আনো, এই 0 সঙ্গে কেটে দাও 100। এইবার কি করবে, এবার এগুলো গুণ করা ছাড়া কোনো উপায় নেই। দেখো কারোর সঙ্গে কেউ কাটাকুটি হচ্ছে না, তো কারো 100-র সঙ্গে 82 কাটাকুটি হতে পারে, কিন্তু সেটা কোনো কার্যকরী হবে না। তাই হোক, স্বাভাবিকভাবে এটা গুণ করে নিয়ে তোমাদের একটু করতে হবে, কিছু করার নেই। দেখো সঠিক উত্তরটা আমি বসিয়ে দিই। উত্তরটা হবে অপশান ডি, 19.22 ATM। দেখে নিও তোমরা, 19.22 ATM। চলো 4 নম্বরে দেখি। নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের পরম তাপমাত্রা দ্বিগুণ এবং চাপ অর্ধেক করা হলো, তাহলে গ্যাসটির আয়তন কি থাকবে? অপশান এ একই থাকবে, অপশান বি 4 গুণ বৃদ্ধি পাবে, অপশান সি 2 গুণ বৃদ্ধি পাবে, অপশান ডি 4 গুণ হ্রাস পাবে। ভালো করে দেখো, যেহেতু চাপ উষ্ণতা এবং আয়তন তিনটেই পরিবর্তিত হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই চলো P1 V1/T1 সমান P2 V2/T2। চলো, পরম তাপমাত্রা দ্বিগুণ করা হয়েছে কার রেসপেক্টে? প্রাথমিকের রেসপেক্টে, তাহলে P1 V1/T1 যেমন আছে তেমনই রেখে দাও। আচ্ছা, এবার চলো ডান দিকে, চাপ অর্ধেক করা হয়েছে, তাহলে P2টা P1 এর অর্ধেক, তাহলে আমি এখানে P2-র জায়গায় P1/2 লিখবো, ঠিক আছে। আর গ্যাসটির আয়তন V2টাকে V2 লেখো, V2-র জায়গায় V2 রেখে দিলাম। বেশ, T2টা দেখো পরম তাপমাত্রা দ্বিগুণ, তাহলে T2-র জায়গায় আমি কি লিখবো? 2T1, স্বাভাবিক, কারণ প্রাথমিকের দ্বিগুণ করা হয়েছে, তাহলে T2-র জায়গায় আমি 2T1 লিখবো। এইবার কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো P1 V1/T1 সমান P1 V2/2 2 4 4T1। T1 কেটে গেল, P1 কেটে গেল, সুতরাং V2 সমান হলো 4V1। তাহলে দেখতেই পাচ্ছ অন্তিম আয়তনটা প্রাথমিক আয়তনের 4 গুণ হয়েছে, তাহলে অপশন বি হবে। তাহলে কি হলো? 4 গুণ বৃদ্ধি পাবে। ক্লিয়ার? 4 গুণ বৃদ্ধি পাবে। নিশ্চয় বুঝতে পারলে, যখন পরম তাপমাত্রা দ্বিগুণ করা হলো, তাহলে নিশ্চয়ই প্রাথমিকে যা ছিল তাপমাত্রা তার দ্বিগুণ করা হলো, তাহলে T2-র জায়গায় 2T1 বসালাম। আর চাপ অর্ধেক করা হলো, তাহলে P2-র জায়গায় আমি P1/2, প্রাথমিকে যা ছিল P1 তার অর্ধেক মানে P1/2 বসিয়ে দিলাম। ক্যালকুলেট করলাম, P1 কেটে গেল, T1 কেটে গেল, V2টা দেখতে পেলাম 4V1। তাহলে V2 সমান যদি 4V1 হয়, তার মানে অন্তিম আয়তনটা প্রাথমিক আয়তনের 4 গুণ বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখি। নাও কোয়েশ্চেন নাম্বার 5, চার্লসের সূত্রের VT লেখচিত্র। খেয়াল করে দেখো, এখানে স্মল টি রয়েছে। আমি তোমাদের বারবার বলেছি, খেয়াল করবে ভি সঙ্গে ক্যাপিটাল টি থাকছে নাকি ভি এর সঙ্গে স্মল টি থাকছে। যেহেতু এখানে ক্যাপিটাল টি, তার মানে সেলসিয়াস স্কেল বুঝে গেলে। তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে? যদিও এখানে দেখো ব্র্যাকেটে বলে দিয়েছে ডিগ্রি সেলসিয়াস এককে, তাহলে ডিগ্রি সেলসিয়াস এককে তোমরা জানো এটা হচ্ছে ভি, এটা স্মল টি হলে এখান থেকে শুরু হয়, এই যে। এইবার তোমাকে জানতে হবে এই তাপমাত্রাটা কত। এটা 0, তাহলে এটা কত? অপশান এ 0, অপশান বি 273, সবকটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস, 273 ডিগ্রি সেলসিয়াস, -273, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস, 273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস, -136.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর অবশ্যই হবে অপশান সি, -273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এইটার মান কত? -273, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়ে যায়, যে কারণে এই ভি অক্ষটা এসে এই এক্স অক্ষকে কি করছে? টাচ করছে। এই জায়গায় গ্যাসের আয়তন কত? এই সরলরেখার উপর গ্যাসের আয়তন 0। ঠিক আছে, চলো, এটাই যদি ভি বনাম ক্যাপিটাল টি হতো, তাহলে লেখচিত্রটা কেমন হতো? লেখচিত্রটা হতো মূল বিন্দুগামী সরলরেখা। ক্লিয়ার? চলো 6 নম্বর, 303 কেলভিন উষ্ণতার সেলসিয়াস স্কেলে কত? অপশন এ 30 ডিগ্রি সেলসিয়াস, অপশন বি 17 ডিগ্রি সেলসিয়াস, অপশন সি 0 ডিগ্রি সেলসিয়াস, অপশন ডি 27 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, সেলসিয়াস আর কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক, কেলভিন স্কেল সমান 273 প্লাস সেলসিয়াস স্কেল। এটা তো নিশ্চয়ই তোমরা জানো। সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল সমান 273 প্লাস সেলসিয়াস স্কেল। ঠিক আছে, এবার এখানে দেখো 303 কেলভিন উষ্ণতা বলেছে, সেটাকে সেলসিয়াস স্কেলে বের করতে হবে। তাহলে নিশ্চয়ই তার থেকে আমি 273 বাদ দিয়ে দেবো, তাই তো? তাহলে 303 থেকে 273 বাদ, তাহলে 3 তাহলে কত হলো? 30 ডিগ্রি সেলসিয়াস। উত্তর হলো 30 ডিগ্রি সেলসিয়াস। বুঝে গেল? আমরা সেলসিয়াস থেকে কেলভিনে গেলে 273 অ্যাড করব, আর কেলভিন থেকে সেলসিয়াসে আসতে গেলে 273 বিয়োগ করব। সোজা হিসাব, এটা মাথায় রেখো। ঠিক আছে, ধরো 10 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে নিয়ে যেতে হবে, তাহলে আমি 10-এর সঙ্গে কি করব? 273 অ্যাড করব। আবার ধরো বললো 300 কেলভিন,
তাহলে সেখান থেকে সেলসিয়াসে আসতে গেলে 300 থেকে আমরা 273 বিয়োগ করব। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি। কোয়েশ্চেন নাম্বার 7, অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ। পদগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। অপশন এ পি প্রপোর্শনাল টু টি, অপশন বি ভি প্রপোর্শনাল টু এন, অপশন সি ভি প্রপোর্শনাল টু 1/p, অপশন ডি ভি প্রপোর্শনাল টু টি। অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ এদের মধ্যে কোনটি? প্রত্যেকটি চিহ্ন কিন্তু প্রচলিত অর্থ বহন করে, যেখানে পি চাপ, ভি আয়তন, এন গ্যাসের মোল সংখ্যা বা গ্যাসের অণু সংখ্যা বলতে পারো, টি পরম উষ্ণতা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? আচ্ছা, পি প্রপোর্শনাল টু টি এটা হচ্ছে চাপের সূত্র, চাপের সূত্রের গাণিতিক রূপ, এটা হবে না। তাহলে ভি প্রপোর্শনাল 1/p এটা বয়েলের সূত্র, বয়েলের সূত্র, তাহলে এটাও উত্তর হচ্ছে না। আচ্ছা, এই দুটোর মধ্যে উত্তর আছে ভি প্রপোর্শনাল টু টি, এটা চার্লসের সূত্রের গাণিতিক রূপ, তাহলে এটাও উত্তর হলো না। তাহলে উত্তর কোনটা হলো? অপশন বি ভি প্রপোর্শনাল টু এন। আমরা কি জানি অ্যাভোগাড্রো সূত্রে? যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে গ্যাসের আয়তনের সঙ্গে অণু সংখ্যার কি সমানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার? একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। ক্লিয়ার? তাহলে ভি প্রপোর্শনাল টু এন এটাই হচ্ছে অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ। চলো 8 নম্বর, বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক রাশি কোনটি? বয়েল আর চার্লসের সূত্রের, এটা প্রত্যেকে পারবে। বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক রাশি। তাহলে আমি দুটো পার্ট করে নিলাম, দেখো দুটো পার্ট করে নিলাম, তোমাদের বলে দিই, তোমরা জানো নিশ্চয়ই। সঠিক উত্তর কোনটা হবে? আচ্ছা দেখে নাও, এখানে বয়েলের সূত্রের ধ্রুবক রাশি হচ্ছে গ্যাসের ভর এবং গ্যাসের বলো উষ্ণতা, এটা বয়েলের সূত্র। চলে আসো চার্লসের সূত্রে। চার্লসের সূত্রের ধ্রুবক রাশি গ্যাসের ভর এবং গ্যাসের বলো গ্যাসের চাপ। তাহলে দেখতেই পাচ্ছ কমন কোনটা হচ্ছে? গ্যাসের ভর। ব্যাস, তাহলে বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক রাশি কোনটি? গ্যাসের ভর। ক্লিয়ার? গ্যাসের চাপ নয়, গ্যাসের আয়তন নয়, গ্যাসের উষ্ণতা নয়। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। 9 নম্বর, কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয়? আবার বলছি, এই ধরনের প্রশ্নগুলো আসলে কিন্তু তোমাকে এখানে ABCD 4টে অপশন সম্পর্কেই পরিষ্কার ধারণা থাকতে হবে, নাহলে উত্তর দিতে পারবে না। কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয়? আচ্ছা একটা একটা করে দেখি চলো। অপশনে পি বনাম টি, পি বনাম টি লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা, তাহলে সরলরৈখিক নয় বলছে, তাহলে এটা উত্তর হবে না, কারণ এটা সরলরৈখিক দেখতেই পাচ্ছ। ভি বনাম পি, আচ্ছা বিতে চলো, ভি বনাম টি, ভি বনাম টি এটাও জানো মূল বিন্দুগামী সরলরেখা, তাহলে এটাও উত্তর নয়, এটাও মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা অপশন সি ভি বনাম পি, ভি বনাম পি লেখচিত্র হবে কেমন? এই যে। আর পিভি বনাম পি লেখচিত্র কেমন হবে? পিভি বনাম পি লেখচিত্র হবে এরকম। তাহলে দেখতে পাচ্ছ এটাও সরলরেখা, এটাও সরলরেখা, এটাও সরলরেখা, তাহলে এই তিনটে উত্তর নয়, সঠিক উত্তর হবে অপশন সি। বুঝতে পারলে? আমি এই জন্য বললাম এই ধরনের প্রশ্নের উত্তর দিতে গেলে কিন্তু তোমাকে পরিষ্কার স্বচ্ছ ধারণা থাকতে হবে লেখচিত্রগুলো সম্পর্কে। চলো 10 নম্বর, কোন শর্তে সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে? বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না দুটো কারণে, এ প্রসঙ্গে এটা বলে দিই। 1 নম্বর হচ্ছে গ্যাসের অণুগুলোকে বিন্দুরূপে কল্পনা করা হয়, তাদের আয়তনকে প্রায় শূন্য ধরা হয়। তাহলে এটা একটা ভুল না, এটা ভুল তো, কারণ গ্যাসের অণুর অস্তিত্ব রয়েছে অথচ তাদের আয়তন শূন্য ধরা হয়েছে, এটা ভুল। আর 2 নম্বর, গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না, এই দুটো তথ্য ভুল আছে। যাই হোক, তাহলে সেই কারণে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না। কিন্তু কোন শর্তে মেনে চলে সেটা হচ্ছে অপশন এ উত্তর হবে। এটা নিয়ে আমি বেশিক্ষণ বললাম না, অপশনগুলো পড়লামও না, কারণ খুব নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতা, খুব নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে, এটা মনে রেখো। ঠিক আছে, আদর্শ গ্যাস সমীকরণ কি? পিভি সমান সমান এনআরটি, এটা আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে, আর ভ্যান ডার ওয়ালস সমীকরণ কি? পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ভি স্কোয়ার এটা, হ্যাঁ ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি সমান সমান এনআরটি, এটা সংশোধিত রূপ। আদর্শ গ্যাস সমীকরণটাকে সংশোধন করে এই সমীকরণ তৈরি করা হয়েছে, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি সমান এনআরটি, এটা এন মোল গ্যাসের জন্য, মনে রেখো এন মোল। আচ্ছা চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এভাবে গোটা তোমাদের ফিজিক্যাল সায়েন্সের সমস্ত চ্যাপ্টারের উপর আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তোমাদের এরকম বেস্ট এমসিকিউগুলো তুলে দেওয়ার জন্য। 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কি করে করতে হয় একটু দেখে নাও। পিভি সমান আদর্শ গ্যাস সমীকরণ আগে লিখে নাও, পিভি সমান সমান এনআরটি। এবার মান বের করতে বলেছে পিভির, তাহলে এর দিকে তাকাও, এনআরটির দিকে তাকাও।
4 গ্রাম হাইড্রোজেন। আচ্ছা NRT, তাহলে পিভি এন মানে কি তোমরা জানো, এন মানে W/m/RT, যেখানে W গ্যাসের ওজন, গ্যাসের ভর, আর M গ্যাসের আণবিক ওজন। তাহলে সুতরাং পিভি সমান সমান এখানে কত গ্রাম হাইড্রোজেন বলেছে, 4 গ্রাম, তাহলে এইটা হচ্ছে গ্যাসের ভর, আর হাইড্রোজেন গ্যাসের আণবিক ওজন তোমরা জানো 2, তাহলে কত দাঁড়াচ্ছে, তাহলে দেখো 2RT। ওকে, সুতরাং পিভি সমান সমান কি হলো, 2RT। উত্তর হবে অপশন বি। এইভাবে বের করতে হয়, বোঝা গেল? এইভাবে বের করতে হয়। ধরো তোমাকে বললো যে 64 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য পিভি এর মান কত, তাহলে দেখো সেক্ষেত্রে কি হবে, পিভি সমান সমান W/m, পিভি সমান সমান W/m/RT। W এখানে বলে দিয়েছে 64 গ্রাম, আর অক্সিজেনের আণবিক ওজন 32, তাহলে এক্ষেত্রেও কত হচ্ছে, 2RT। এইরকম আর কি। চলো 12 নম্বর, পরম শূন্য উষ্ণতার মান ফারেনহাইট স্কেলে কত? ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরম শূন্য উষ্ণতার মান আমরা কি জানি, 0 ডিগ্রি, পরম শূন্য উষ্ণতার মান আমরা জানি -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, আর কেলভিন স্কেলে হচ্ছে 0 কেলভিন। সেলসিয়াস স্কেলে যদি পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে চাই, তাহলে আমরা জানি -273 ডিগ্রি সেলসিয়াস। পরম শূন্য উষ্ণতার মান যদি কেলভিন স্কেলে জানতে চাই, তাহলে আমরা লিখবো 0 কেলভিন। আর এখানে দেখো প্রশ্নটা বলেছে পরম শূন্য উষ্ণতার মান ফারেনহাইট স্কেলে কত, সেই মানটা অবশ্যই অপশন ডি, জেনে রেখো -459.67 ডিগ্রি ফারেনহাইট। তিনটেই কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? যদি মনে না থাকে তাহলে তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, C/5 = F - 32/9 = K - 273/5। এটা কি লিখলাম, এটা হচ্ছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ঠিক আছে? যাই হোক, তোমার পরম শূন্য উষ্ণতার মান ফারেনহাইট স্কেলে কত, -459.67 ডিগ্রি ফারেনহাইট। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 13-এ পৌঁছে গেছি। আদর্শ গ্যাসের অণুগুলো গতিহীন হয় যে উষ্ণতায়, তা হলো অপশন এ 0 কেলভিন, অপশন বি 272 কেলভিন, অপশন সি -273 কেলভিন, অপশন ডি 373 কেলভিন। আদর্শ গ্যাসের অণুগুলো গতিহীন হয় যে উষ্ণতায়, তাকে কি বলে? আমি তোমাদের একটু ক্লু দিই, তাকে বলে পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতায় গ্যাসের অণুগুলো কি হয়, গতিহীন হয়ে যায়, তাদের গতিশক্তি কি হয়ে যায়, 12 mv² 0 হয়ে যায়, গতিশক্তি 0 হয়ে যায়, ঠিক আছে? তাহলে গতিহীন হয়ে পড়ে, স্বাভাবিকভাবে উত্তর হবে কত, উত্তর হবে অপশানে 0 কেলভিন। উত্তর হবে অপশানে 0 কেলভিন। 0 কেলভিন মানেই তো -273 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা কি বলি, পরম শূন্য উষ্ণতা বলি। ক্লিয়ার? চলো 14 নম্বর প্রশ্ন। একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা, ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা, অপশন এ P/RT, অপশন বি PRT, অপশন সি RT/P, অপশন ডি RT/R। RT/R কোনটা সঠিক উত্তর হবে? RT/R, যদিও ব্যাপারটা আর কেটে যাচ্ছে, টি থাকছে, যাই হোক RT/R এই ফর্মেই থাকলো, কি আছে অসুবিধা? একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা বের করে ফেলো, কোনটা উত্তর হবে? ABCDর মধ্যে, তারপর আমি তোমাদের তো অবশ্যই করে দেবো, ABCDর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। আচ্ছা, আগে আদর্শ গ্যাস সমীকরণ লিখে নিই, হ্যাঁ, আমি উত্তরে পরে আসছি, আগে সমাধান করে নিই। চলো, প্রতি মোল সংখ্যাটা জানতে চেয়েছে, তাহলে এনটাকে বাদিকে রাখো, তাহলে PV/RT। আমি এনটাকে বাদিকে রাখলাম, যেহেতু মোল সংখ্যা বের করতে বলেছে। এইবার আইনটাকে বাদিকে রাখলাম, বাকি সব ডান দিকে নিয়ে গেলাম, PV/RT। এবার দেখো বলেছে প্রতি একক আয়তনে, তাহলে একক আয়তন যেই বললো, ভি এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে এন সমান সমান তাহলে কত হচ্ছে, P/RT, কারণ ভি সমান সমান 1, একক আয়তন বলেই দিয়েছে, তাহলে P/RT উত্তর হবে। কোনটা কোথায় আছে P/RT? অপশন এ, অপশন এ হবে উত্তর। ক্লিয়ার? তাহলে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পেলে। প্রত্যেকটি চ্যাপ্টার থেকে খুব বেশি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখছি না, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, খুব অল্প সংখ্যক প্রশ্ন রাখছি। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের আমি বুঝিয়েও দিচ্ছি, উত্তরও বলে দিচ্ছি, সমস্ত কিছু করছি, শুধু তোমাদের একটু ভালো করে তৈরি করতে হবে, দেখে নিতে হবে। তো চলো, আজকের পার্ট 1-এ আমি 2টো চ্যাপ্টার তোমাদের সলভ করে দিলাম, এবং সেখানে বেস্ট MCQ, কেমিস্ট্রিওয়ালা এসপি চ্যানেলের এডিট করা বেস্ট কিছু MCQ থাকলো, সেগুলো কিন্তু পরীক্ষার একদম চূড়ান্ত পর্বে এসে, পরীক্ষার প্রাক মুহূর্তে এসে তোমাদের দিলাম। তোমরা কিন্তু এগুলো প্রত্যেকটা রেডি করে রেখো। প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদের বহুবার তোমরা দেখেছো, জানো, তবু এইগুলো তোমাদের দিলাম। যদি কোনো অসুবিধা হয় কোনো প্রশ্ন, সেগুলো আমি বুঝিয়ে দিলাম, সেগুলো বুঝে নিও, মাথায় রেখো। চলো, খুব তাড়াতাড়ি তোমাদের বেস্ট MCQ এর পার্ট 2 আসতে চলেছে। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। হয়েছে বাবু? হয়েছে?